স্বপ্ন শুনেছি দিনে নাকি কোনো স্বপ্ন দেখলে সে স্বপ্নটা নাকি সফল হয়। আসলে এগুলো এক ধরনের মিথ। তবে হ্যাঁ, স্বপ্ন ছাড়া কখনো জীবন হয় না। স্বপ্নটা একটু বড় করে দেখতে হয়। বড় করে দেখলে ছোট ছোট পায়ে স্বপ্নগুলো পূরণ হয়ে যায়। হ্যাঁ, আজকে আমাদের বিষয় হচ্ছে স্বপ্নের পেছনে দৌড়ানো। শুভ সন্ধ্যা। আমি মুনির ইউসুফ মিমি, নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমাদের মিষ্টি মিষ্টি অতিথিরা আছেন উপস্থিত স্টুডিওতে, আর জুমে তো আছেই আমাদের বন্ধুদের সাথে আড্ডা। এবং সবসময় বলি যে আমাদের যে উপস্থিত যে বন্ধুরা থাকেন স্টুডিওতে এবং জুমে যারা থাকেন, এরা কিন্তু প্রত্যেকেই জয়ী যার যার জায়গায়। তো পরিচয় করে দিচ্ছি তাদেরকে। আজকে যারা স্টুডিওতে আছেন, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? শুভ সন্ধ্যা। ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। আজকে তো মনে হয় রঙে রঙে রঙিন। হ্যাঁ, একেবারেই গাঢ় গাঢ় রং নাকি মানুষের মনের সাথে একটা সম্পর্ক। তো আজকে আমরা যে রং পরে আছি, মনে হচ্ছে আমাদের মনটাও অনেক রঙিন হয়ে আছে। ঠিক আছে, সেই গল্প পরে হবে। পরিচয় করিয়ে দিচ্ছি, ফরিদা ফারহানা, গীতি কবি। আপনাকে স্বাগতম আজকে আমাদের এই লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। এরপরে আছেন বকুল রানী দাস, সিনিয়র কোঅর্ডিনেটর। বকুল রানী সাহা, সিনিয়র কোঅর্ডিনেটর মিডিয়া অ্যান্ড মার্কেটিং, ফেসমি লিমিটেড। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। অনেক বড় দায়িত্ব। আচ্ছা, আমরা ফরিদা আপা আপনাকে দিয়ে শুরু করি। আপনি যে জায়গাটা, এই যে গীতি কবি হলেন, একদম ছোটবেলা থেকে একটু আসি যে কি স্বপ্ন ছিল, পরিবারের কি স্বপ্ন ছিল আপনাকে নিয়ে, আর আপনার স্বপ্ন এটা কখন মাথার ভেতরে আসলো যে আজকে যে জায়গাটা আপনি আছেন? খুব ছোটবেলা আমি যখন বিশেষ করে বাবা বই পড়তেন, সবসময় এখনও বই পড়েন, তো ওনার বই পড়া দেখে আমার খুব মনে হতো যে উনি কি পড়ছেন। ওনাকে জিজ্ঞেস করাতে উনি সবসময় বই পড়ছি, কবিতার বই, এরকম। মানে উনি সাহিত্য নিয়ে বেশি মেতে থাকতেন। তো ওনাকে দেখে থেকে মনে হতো যে আমি যদি লিখি তাহলে বইয়ে মানে এরকম ছাপার অক্ষরে আসবে, তাহলে অন্য কেউ পড়বে। এরকম দেখে দেখে আমি, যেহেতু আমার বাড়ি মধুপুর, টাঙ্গাইলের মধুপুরে। কতটুকু তখন আপনি? স্কুলে শুরু করেছি, মানে স্কুল থেকেই আর কি শুরু এটা। তখন আমি মিলিয়ে ছড়া লিখতাম, লিখে আমার আব্বুকে দেখাতাম যে কেমন হয়েছে। তো উনি আমাকে সর্বপ্রথম উৎসাহ দিয়েছেন যে হ্যাঁ। সেই মেলানোটা, ভাবনাটা কোন সময় হতো, কখন আসতো? যখন তখন? এটা হলো আমি কিন্তু পড়াশোনায় একটু ফাঁকিবাজ ছিলাম। আমার কাজ ছিল যে একটু দূরে, আমি একটু একলা থাকতে ভালোবাসি। তো আমি দূরে বসে থাকতাম, বসে বসে পাখি দেখতাম, ফুল ফল দেখতাম, মিলিয়ে ছড়া কবিতা লিখতাম। মধুপুরে তো আনারসের বাগান। একদম ওরকম আনারসের বাগানের ধারে বসে বসে আমি আকাশ বাতাস দেখতাম, দেখে দেখে আমি ছড়া মিলিয়ে লিখতাম। তারপর মোটামুটি ক্লাস 7 থেকে আমি প্ল্যান করতেছি যে আমি মানে লিখতে চাই, গুছিয়ে উঠেছি, এখন ভালোভাবে লিখতে পারবো। তারপর শুরু হয়ে গেল। আর তারপর আমি যখন ক্লাস 9-10-এ পড়ি, তখন আমার আব্বু বলতো যে তুমি ছড়া লিখছো খুব ভালো, কিন্তু এর সাথে আধুনিক কবিতার সাথে তোমার পরিচয় হতে হবে, এগুলো পড়ো। তখন অনেক গুণী কবিদের বই পড়তাম, পড়ে আমার মনে হতো আমি আধুনিক কবিতা লিখবো। লেখার প্রতি একটা টান হলো। সেই সাথে যেহেতু আমার বাড়িতে প্রথম আমি টেলিভিশন পাইনি, পেয়েছি মানে আমাদের রেডিও। তো রেডিওতে আমি গান শুনতাম, গান শুনে শুনে মনে হতো যে আমিও গান লিখতে চাই, বেতারে যেতে চাই। এই গুণী মানুষের তালিকা বা তাদের এত সুন্দর লিরিক দেখে আমার মনে হতো যে আমার নামটা এখানে যাবে। মানে স্বপ্ন আমার সেই ছোটবেলা থেকে। স্বপ্ন দৌড়াচ্ছে আর থামছে না। মানে একটা পাওয়ার পর আরেকটা স্বপ্ন, একটা পাওয়ার পর একটা স্বপ্ন, তাই হয়। কিন্তু তারপর আমি বেতারে গান শুনে শুনে গান লেখার প্রতি আগ্রহ জমে। তারপর স্কুল থেকে যখন কলেজে গেলাম, তখন আমি না বুঝেই, তখন আমি ব্যাকরণ বুঝি না গানের, কিন্তু প্রচুর গান লিখি, গান শুনি, ছন্দ মিলিয়ে গান লিখছি, কিন্তু গানের যে আসল ব্যাকরণ আছে ব্যাপারটাও বুঝি না। তখন আমি গান লিখে বেতারে সবসময় পাঠাতাম চিঠি, মানে 25টা গান। তখন আমাদের রফিকুজ্জামান স্যার বিকেলবেলা বেতারে যারা নতুন গীতিকার গান কিভাবে লিখতে হয় ওগুলো উনি সুন্দর করে চিঠি পড়ে বুঝাতেন, আর আমার কাজ ছিল ওগুলো মন দিয়ে শোনা। বুঝে না বুঝে আমি গান পাঠাতাম। যে একজন দিক নির্দেশনা দেওয়ার মতো মানুষ পেয়েছেন, এটাও কিন্তু এখন পাওয়া খুব কঠিন। একদম। তো ঠিক আছে, গল্পটা এ পর্যন্তই থাকুক।
আমরা এখন যাচ্ছি বকুল আপনার কাছে। লম্বা একটা আপনার ডেজিগনেশন, আরও নাকি লম্বা আছে, পুরোটা নাকি দেয়া যায়নি। আপনার গল্পটা শুনি। আপুর কথা শুনছিলাম, আর আজকে আমাদের যে বিষয়টা স্বপ্ন, আসলে স্বপ্নটা তো পরিবার থেকে শুরু হয়, এর বীজটা কিন্তু বপন করে দেয় কিন্তু পরিবার, মা বাবা আরও যারা থাকেন। আমারটাও ঠিক সেরকমই। আমার মা স্কুল টিচার ছিলেন, তো আমার বাবা মা দুজনই ব্যস্ত ছিলেন ছোটবেলা থেকে। আমি অনেকটা সময় পেয়েছি আমার বড় ভাই বোনদের কাছ থেকে। আমার বেড়ে ওঠা, আমাকে সঙ্গ দেওয়া সবটাই কিন্তু আমার বড় ভাই বোন। তো বাবা একটা কথা বলতো যে মেয়ে হিসেবে অনেক কিছু করতে পারবে সারা জীবন ধরে, কিন্তু নিজেকে তৈরি করার সময়টা কিন্তু এখন। তো ওই সময় বাবার কথা কিন্তু আসলে ঠিকঠাক মতো বুঝতাম না। যেমন লম্বা চুল দেখলে বাবা বলতো চুল সামলাবে না নিজেকে তৈরি করবে। আমার এই কথাটা কিন্তু খুব মনে পড়ে। তো ওই যে ছোট ছোট বাবার কথাগুলো, মার কথাগুলো, তারপরে পরিবারের মধ্যে কিন্তু একটা পরিবেশ ছোটবেলা থেকেই ছিল বই পড়া। প্রচুর বই পড়তাম, পড়ার চেষ্টা করতাম। সেই জায়গাগুলো থেকে না স্বপ্নটা কিভাবে যেন চলে এসেছে। আমি আসলে নির্দিষ্ট কোনো স্বপ্নের কথা বলতে পারবো না, কিন্তু আমার সবসময় একটা কিছু মনে হতো, একটা জায়গায় যাব যে জায়গাটাতে মানুষ আমাকে দেখে শিখবে, ভালোটা শিখবে। তো সেই জায়গাটা থেকে আসলে শুরু করা, তারপর পড়াশোনার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া। এখন তো জব করছি। আমার ভাগ্যটাও এরকম এত ভালো, আমি যে জায়গাটাতে জব করছি সেই জায়গাটা তো এত সুন্দর একটা পরিবেশ, শেখার মতো, দেখার মতো। বা আজকে আমার যে জায়গাটা, আমি মনে করি যে ছোট হোক বড় হোক, যে জায়গাটা তৈরি হয়েছে সেটা আমার ফেসমি লিমিটেড থেকেই তৈরি হয়েছে। আমার যিনি বস বা আমার যিনি সিনিয়র বলবো, ওনার বলবো, উনিও কিন্তু মেয়ে, ভিনাস হোসেন ম্যাম। তো এই ম্যাডামের জন্যই কিন্তু আসলে নতুন পৃথিবীটাকে আমি আসলে আবার নতুনভাবে দেখছি। এ কারণে বলবো, আমরা মেয়েরা কিন্তু একটা জায়গায় এসে কিন্তু স্বপ্নটা আমাদের কি করতে হয় স্টপ করতে হয়, না হয় চেঞ্জ করতে হয়। তো কিন্তু আমরা যখন যে জায়গাটাতে কাজ ছেড়ে দেওয়া হয়, হ্যাঁ ম্যাক্সিমাম কিন্তু ছেড়ে দেওয়া হয়, এটাই। কিন্তু যখন আমরা কাজ করতে আসি, কাজের জায়গায় যখন এরকম কাউকে দেখি, না আমার কাজ করার অনেক কিছু আছে, আমার স্বাধীনতা আছে, আমি কাজ করতে পারবো, যদি আমি ভালো কিছু দেখাতে পারি সেই জায়গায় আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো। তো আমার জায়গাটা সেরকম, কাজের স্বাধীনতা আছে, আমার স্বপ্নের ডানাটা মেলার সুযোগটা কিন্তু অনেক আছে। এই সুযোগটাকে আমি কাজে লাগাচ্ছি। আর ওই ছোটবেলা বাবার বিষয়গুলো, আর সবসময় ইচ্ছা ছিল আসলে যে জায়গায় যাব কিছু করব, কিছু শিখব, সেটা কাউকে শেখার জন্য চেষ্টা করব। এই যে বকুল উনি বললেন যে স্বপ্নের ডানা মেলার জন্য সেরকম একটা পরিবেশ আছে, সেরকম একটা জায়গা পেয়েছি, মানে স্বপ্নটা সে আরো বড় করে দেখতে পারবে। আপনার জায়গাটাতে আপনার কি মনে হয় যে স্বপ্নের ডানা আরো মেলে দেওয়া যাবে, সেরকম একটা জায়গা পাচ্ছেন বা পেতে চাচ্ছেন বা পাবেন মনে হয়? আমি খুব লাকি। আমি সব সময় বলি যে আমার মা বাবার কাছে যে ফ্রিডমটা পেয়েছি, সেটা এখন আমার সংসার জীবনে আমি আমার হাজব্যান্ড, আমার মামুনি, যাকে আমার শাশুড়ি, ওনার থেকে পাচ্ছি। তো আমার মনে হয় যে আমি খুব ভালো আছি, সুন্দর, আরও বরং স্মুথ জীবনযাপন করছি। লিখতে চাচ্ছি লিখছি, পড়তে চাচ্ছি পড়ছি, লেখাপড়া মানে যেটাকে আমার লিখতে চাইলে তো প্রচুর পড়তে হবে, পড়াশোনা করতে যাচ্ছি, গান শুনতে যাচ্ছি, বেতারে টেলিভিশনে যাচ্ছি, সেক্ষেত্রে আমি প্রচুর সুযোগ পাচ্ছি। তা আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ। স্বপ্ন কখনো বাধা পায়নি? কোনো স্বপ্ন? এটা আসলে একটু স্বপ্ন বাধা পাওয়ার ব্যাপারটা, গল্পটা আছে হলো যখন যেহেতু আমি খুব প্রত্যন্ত এলাকায় বড় হয়েছি, গান লেখা, কবিতা লেখা, এটা হলো যে ঠিক মানুষ বুঝতেই পারে না, আবার পড়ালেখা করছে এটাই তো, আবার এর সাথে বইটা আর কি করছে, এমন ব্যাপারটা ছিল। তো যখন 2006-07 সালের দিকে, পরিবারের মানুষ না আশেপাশের লোকজন, মা বাবা খুব সুযোগ দিয়েছে পড়াশোনার পাশাপাশি। আমার আব্বু চাইতেন যে তুমি পড়ালেখাটা ঠিক রেখে তোমার যা ভালো লাগে করো, কিন্তু পড়ালেখাটা শেষ করতে হবে। আমি বাবার কথা রেখেছি, পড়া কমপ্লিট করেছি, কিন্তু আমার ভিতরে সবসময় কাজ করতো যে আমি লিখতে চাই। আচ্ছা, একটু কাজ করতেই থাকুক, এরও বাবার কথা শুনো আপনারা দারুণ মিলে গেল। একটা ছোট্ট বিরতিতে যাই, তারপর ফিরে এসে বাকি স্বপ্নের ডানা মেলার কথা শুনবো, আড্ডা হবে, গল্প হবে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই।
আরও গল্প হবে, আড্ডা হবে, থাকুন আমাদের সাথে। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। আসলে আমাদের এই আড্ডা তো জানেন সরাসরি, অনেক সময় অনেক অতিথি রাস্তার জ্যামে আটকে যায়, কাছাকাছি এসেও আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যায়। তো সেরকম একজন অতিথি আমাদের বাকি ছিলেন, রিমা জুলফিকার। উনি স্বত্বাধিকারী গৃহসুখন। তো উনিও অনেক স্বপ্ন দেখা মানুষ এবং তার স্বপ্নের কাছেই সে পৌঁছে গেছেন অনেক আগেই। এখন সেই স্বপ্নটা নিয়ে সে বাঁচতে ভালোবাসেন। তো তাকে আবার পরিচয় করিয়ে দিচ্ছি। রিমা জুলফিকার, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। তো একেবারেই আপনার গল্পে চলে যাই। আপনি রিমা জুলফিকার, গৃহসুখন, আপনার অনেক অনেক স্টুডেন্ট। আমি একটু ছোটোখাটো স্টুডেন্ট আপনার। হ্যাঁ, এমন কোথাও নাই যে অনেককে আপনি তৈরি করেছেন। সেই গল্পটা আপনার মুখেই শুনি। আর আজকের বিষয়টা জানেন তো, স্বপ্নের পেছনে দৌড়ানো। সেটাই তো স্বপ্ন তো আমরা বড় করে দেখি এবং আপনার তো অনেক বড় বড় স্বপ্ন ছিল এবং আপনি সেই স্বপ্নগুলোকে কাজে লাগিয়েছেন, মানে পেয়েছেন আর কি। হ্যাঁ, তো সেই গল্প একটু শুনি, আমরা অনুপ্রাণিত হই এখানে যারা আছি, যারা শুনবে। আসলে ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম। কি যে স্বপ্ন দেখতাম, মানে আমার কাছে মনে হতো যে প্রতিটা সময়ে কাজে লাগানো দরকার। পড়াশোনা করতাম, পড়াশোনার পাশাপাশি কোনো বাসায় যদি বিয়ে হতো মেহেদি পরাতাম, শাড়ি পরাতাম, মানে সাজিয়ে দিতাম, নিজের ড্রেসটা নিজে বানাতাম। ছোটবেলা থেকে একটা শখ ছিল এই টাইপের কাজগুলো নিয়ে আমি দৌড়াতাম। তারপর গার্লস গাইড, তারপরে নাচ, কবিতা আবৃত্তি, এগুলো নিয়ে শুধুই দৌড়াতাম। হ্যাঁ, তার ভালো লাগতো। কিন্তু অল্প বয়সে বিয়ে হয়ে যায়, যেমন ইন্টারমিডিয়েট পরীক্ষাটা যখন দিয়েছি তখনই আমার বিয়ে হয়ে গিয়েছে। তারপর থেকে চিন্তা করতাম, আমার স্বপ্ন ছিল যে আমি পড়াশোনা করব, আমি কাজ করব। তারপর তখন বাচ্চা হয়ে গেল, তখন তো পড়াশোনাটা একটু পিছিয়ে গেল। তারপরে স্বপ্ন দেখতেছি যে আমি কিছু একটা করতে চাই। আমার যে সৃজনশীল কাজগুলো আছে আমি জানি, এই কাজগুলো আরেকটু ভালো করে শিখে তারপরে আমি এই কাজগুলো কাজে লাগাবো। তারপরে আমি গৃহসুখন নাম করে আমি আরম্ভ করলাম। তখন আমি সেই যে স্বপ্ন ছিল, স্বপ্নটা শুরু করলেন, কতটুকু সহযোগিতা এবং কতটুকু অসহযোগিতা পেয়েছেন? সহযোগিতা আসলে আমি সম্পূর্ণই পেয়েছি, অসহযোগিতা আমি খুব কম। আমার মনে পড়ে না যে অসহযোগিতা। আমরা নারীদের এত বাধার কথা শুনি, এত শুনি। আমার এখানে তো যারাই আসে তারা বলে সবকিছু ঠিক আছে, সব কোনো কিছু খুশি করার জন্য না তো। না, কিছু সমস্যা তো আসলে থাকেই, কিন্তু সমস্যা তো থাকবেই। এই সমস্যাকে যদি আমি ধরে রেখে চলি তাহলে তো চলবে না, তাহলে তো আমার স্বপ্ন দেখা পূরণ হবে না। তার জন্য স্বপ্ন দেখতেই থাকবো। এর মধ্যে দেখে আমি পড়াশোনাও করেছি, তারপরে আমি বিজনেস করেছি, গৃহসুখন আরম্ভ করেছি, কিন্তু অল্প ছোট্ট একটা পরিসরে। কিন্তু একটা সময়ে আমার 5টা অফিস ছিল, আমার 50 জন কর্মচারী, অনেক বড়। আমি ছোট থেকে বড় হতে দেখেছি। আবার নানা কারণে আপনার স্পেসগুলো নিয়েছেন, ডেভেলপারকে দিয়ে বিভিন্ন জায়গায় চলে যেতে হয়েছে। এটা আমার অনেক ক্ষতি হয়েছে, কিন্তু তারপর ওটাই বললাম, ওটাই তো বাধা ছিল। স্বপ্নগুলো আপনার পূরণ হয়েছে, কিন্তু আবার স্বপ্নগুলো ভেঙে দিয়েছে। এটা আমার অনেক বড় বাধা ছিল, কিন্তু কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে। তারপরেও কিন্তু আমি ধরে রেখেছি, আমি দমে যাইনি, আমি স্বপ্নের পিছনেই ধরিয়েছি। তারপরে মনে হতো যে না, আমার এই যে আমাদের যাদের দক্ষ করছি তাদেরকে তো তাদের প্রোডাক্ট তৈরি করছে, তাদের প্রোডাক্টগুলো বিক্রি করতে হবে। এই স্বপ্ন দেখে দায়বদ্ধতা চলে আসলো। বিভিন্ন জায়গায় মেলা করলাম, আমি মেলা অর্গানাইজ করলাম। তারপরে আবার বিভিন্ন দেশে আমাদের পণ্যগুলো তো অনেক ভালো। আমার মেয়েরা কাজ শিখে তারা কারচুপি, ব্লক, বাটিক, একটা ড্রেসকে কিভাবে অর্নামেন্টেশন করা যায় সেই অর্নামেন্টেশন করে তারা বলি ভ্যালু অ্যাড। হ্যাঁ, এইটা করে যখন বিদেশে নিয়ে গেলাম, আমি 17টা দেশ ঘুরলাম। আচ্ছা, এই আমাদের প্রোডাক্টগুলো নিয়ে সব দেশে এত সবাই পছন্দ করলেন এবং অনেক বিক্রি হতো গেলে। এবং আমাদের যে মেয়েদের পণ্যগুলা ওরা বিক্রি করে সবাই একদম সচ্ছল হয়ে যেত। এবং আমি তখন বাংলাদেশেও অনেক জায়গায় এবং ইন্ডিয়াতে কিন্তু একটা মেগা ট্রেড ফেয়ার হতো। যতবার হয়েছে আমি ততবারই আমার মেয়েদেরকে নিয়ে আমরা গিয়েছি, বিক্রি করেছি। এবং নেপাল, মানে মালয়েশিয়া, 17টা দেশ যেতে যেতেই তারা আরো উৎসাহিত হয়েছে, তাদের কাজের মান বেড়েছে। আর রান্নার ব্যাপারটা তো পরে আসবো। আপনার গল্প তো শেষ হবে না, অনেক গল্প। বকুল, এই যে স্বপ্ন দেখেছেন, আপনার
বাবা আপনাকে উৎসাহিত করেছে, উৎসাহিত করে সব ভালো 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 মনে করেন যে আপনার পাশাপাশি আরও দুটো মেয়েও স্বপ্ন দেখেছিল। হ্যাঁ, সবাই তো এগোতে পারে না, কেউ কেউ ঝরে যায় নানা কারণে। তো আপনার সেরকম গল্প যদি থাকে তো শুনবই। তো আপনারও কি কখনো মনে হয়নি যে আমি থেমে যাই আর পারছি না? হ্যাঁ আপু, যেহেতু আমরা মানুষ, আমাদের কিন্তু অনেক রকমের কিছুই কিন্তু আমাদের মনে আসে। আপুর কথা শুনছিলাম যে আসলে বাধা আমরা সবাই পাই, কিন্তু আমরা যারা একটু প্রোঅ্যাক্টিভ থাকি তারা আমরা নেগেটিভটা বলতে চাই না। তবে কিছু কিছু সময় বলতে হয়। কেন বলতে হয়? আমি হয়তো বা উতরিয়ে গেছি, কিন্তু আরেকটা মেয়ে কিন্তু উতরাতে পারেনি। যে পারেনি তার জন্য উৎসাহ দেওয়ার জন্য কিন্তু বলতে হয়। পেয়েছি, যখন পড়াশোনা করতাম তখনও এই বৈষম্যের শিকার হয়েছি। হয়তো কখনো কখনো পরিবারেও হয়েছি, হয়তো বাবা মার কাছে হইনি, আত্মীয় স্বজনের কাছে হয়েছি। অফিসে, যে আমি আমার অফিস এনভায়রনমেন্টের কথা বলেছি, আসলে আমি খুব লাকি, এখানে আমি খুব ভালো একটা পরিবেশ পেয়েছি। ম্যাডাম আমাদেরকে সব দিক থেকে অন্যরকমভাবে টেক কেয়ার করে সামনে আগানোর জন্য। কিন্তু যখন পেয়েছি, আমি ছোটবেলা থেকে এটা ভাবতে ভাবতেই বড় হয়েছি, কিংবা এখনকার সময়টাতে আমি চারপাশ থেকে নেওয়ার চেষ্টা করি, কিছু নীতি নৈতিকতা মানার চেষ্টা। যে জায়গাটাতে বাধা পেয়েছি আমি ধরে নিয়েছি এটা আমার সামনে আগানোর জন্য একটু বিশ্রাম। যে যখন আমাকে একটা স্পেস, এটা ভালো, আমাকে যখন যে বাধা দেওয়ার চেষ্টা করেছে পরিবেশ যেই হোক, আমি তখন একটু থেমেছি, অবশ্যই থেমেছি, কিন্তু আমার মনে হয়েছে না, থেমেছি, আরো ডাবল গতিতে আমাকে সামনে এগিয়ে যেতে হবে, কারণ বাধাটাই হলো আরো সামনে আগানো। এটা আপু স্বপ্ন কিন্তু সেটাই যেটা আমাদেরকে ঘুমোতে দেয় না। একদম ঘুমে ঘুমে মানে ঘুমন্ত অবস্থায় যেটা স্বপ্ন দেখি সেটা কিন্তু স্বপ্ন না। স্বপ্ন সেটাই যেটা আমাকে ঘুমাতে দেবে না। ঘুমের মধ্যেও আমাকে কর্ম পরিকল্পনার জন্য আমাকে এক ধরনের ব্যস্ততার মধ্যে রাখবে। তো এই জিনিসগুলো যদি আমরা যারা বাধা পেয়ে চুপ হয়ে যায়, তাদেরকে এটাই বলতে হবে যে তুমি আগাচ্ছ বলেই তোমার বাধা আসছে, তার মানে তোমাকে আরো আগাতে হবে। আরো আগাতে হবে। বকুল, আপনার কি মনে হয় আরো কত দূর আগাতে হবে? আর সত্যিকার অর্থে কিছু আমরা সবসময় ভালো বলি, ভালো 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 শুনতে ভালো লাগে, কিন্তু জীবনে তো কিছু তিক্ত অভিজ্ঞতা থাকে। হ্যাঁ, সেগুলো না হয় মানুষের নামটা না বললেন, অভিজ্ঞতাগুলো একটু শেয়ার করলেন। এবং কেন বলি যে সেখান থেকে তো আপনি বেরিয়ে এসেছেন, এটা অন্যের কাজে লাগবে, সেজন্য তাদেরকে অনুপ্রাণিত করার জন্য আপনি বলতে পারেন। আমি ছোটবেলা থেকে একটু হোস্টেলে বড় হয়েছি। আচ্ছা, পড়াশোনার জন্য যখন হোস্টেলে পড়াশোনা করতাম, তো সবাই আমি পড়ালেখা ঠিকঠাক আছে, যেটা ওটা যতটুকু দরকার ততটুকু, কিন্তু থার্ড হতে হবে এরকম আমার কোনো প্ল্যান থাকতো না। যে ঠিক আছে মোটামুটি। আর আমার কাজ ছিল জানলা ধারে বসে থাকা, বসে বসে একটু গাছপালা দেখা, সাইকেল নিয়ে কে যাচ্ছে কে আসছে, জীবনযাপন দেখা, এসব দেখতাম আমি। তো আমার কিছু ব্যাচমেট ছিল, তারা আমাকে এসে মানে একটু একটু মন খারাপ করে দিত, বলতো যে মানে একটা গান বলে বলে আমাকে খেপাতো, যে একটাও কবিতা হলো না ছাপা, এরকম মানে গানটা আমাকে আমার পাড় দিয়ে গিয়ে গিয়ে শোনাতো। তো ওরা বলতো যে কবিতা লিখছে আমাদের সাহিত্যিক, মানে খুব টিজ করতো। আমার খুব খারাপ লাগতো এটা, মানে এটা আমার খুব, তখন আমি তাদের হয়তো বলিনি, কিন্তু আমি এখনো ভিতরে আমি এটা নিয়ে খুব কষ্ট পাই। আমি যখন ছোটবেলার গল্প বলি আমার হাজবেন্ডের কাছে বা আমার পরিবারের কাছে, মানে আমার হোস্টেল লাইফের কোনো গল্প আমার খুব কষ্ট দেয়, এটা একটা ব্যাপার ছিল। তো আমি যখন ঢাকায় এসে গ্রাজুয়েশন মাস্টার্স করছিলাম, পাশাপাশি আমি চাকরি করতাম, তখন আমি খুব চেষ্টা করছি গান কবিতা নিয়ে সামনে যাওয়ার। বাংলাদেশ বেতারে কীভাবে এনলিস্টেড হবো, বাংলাদেশ টেলিভিশনে কীভাবে এনলিস্টেড হবো, যারা গুণী গীতিকার আছেন বা যারা সুনামধন্য গীতিকার বা ফেমাস, তাদের কাছে অনেকভাবে যেতাম, একটু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করতাম। একটু পেয়েছেন সেইগুলো সহযোগিতা? সবসময় যে পেয়েছি এমন না, কষ্ট হয়েছে। অনেকের সাথে এখন পরিচয় ভালো আছে, কিন্তু আমি জানি যে সে আমাকে সত্যিকার অর্থে সহযোগিতা করেনি। মানে এমন এক কথা বলেছে যে আমি যেন লেখাটা দরকার নেই, তো মেয়ে মানুষ কি লিখছে, এখন তো গান যারা লিখছে গীতিকার, এদের তেমন তো খুব পয়সা করি নেই, কি লিখছো, মানে খুব করতো। কিন্তু আমার তো স্বপ্ন ছোটবেলা থেকে আমি গান লিখতে চাই, না একদম না, গান কবিতা নিয়ে আমার অনেক স্বপ্ন ছোটবেলা থেকেই। আমি এখন যে জায়গাটা আছেন, আপনার মনে হয় যে আচ্ছা মানে মোটামুটি আমি স্যাটিসফাইড, আমি খুব খুশি, আমার জীবন যাপন, আমার এই লেখালেখি নিয়ে আমি খুব খুশি। যাক
ভালো লাগলো জেনে। রিমা আপা, আপনার রান্নার গল্পে চলে যাই। আপনি যখন মানে বাধা তো আর বলতে চাই না, আপনার স্বপ্নগুলোই একটু শুনি, যেভাবে স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হলো, এগুলো শুনতেই ভালো লাগছে। আপনার তো অন্যান্য গল্পটা বললেন যে বিভিন্ন কাজ নিয়ে দেশের বাইরে যান, কিন্তু আপনার রান্না এটা তো অসাধারণ। হ্যাঁ, এটাই আমার সবচেয়ে সবাই মানে অনেক বেশি পছন্দ করে। আমি একটু আজকে সেটাই বলে ফেলি একটা মজার গল্প। উনি কিন্তু উনি আমার প্রতিবেশী। আজকে জানি না উনি আমার গেস্ট, আমি জাস্ট জানলাম গতকালকে, মানে আজকে না, জানলাম যে সে আমাদের গেস্ট আর কি। আমার ভালো লাগলো। তো উনি অসম্ভব গুণী মানুষ, ভালো মানুষ। আমার একবার কথায় কথায় ওনাকে বলে ফেলেছিলাম 2টা পিঠার কথা, খুব আনকমন, ভুলেও তো গেলাম, কেকের মতো। বিবিখানা পিঠা, বিবিখানা, হ্যাঁ, আরেকটা যেন পাটিসাপটা পিঠা। পাটিসাপটা উনি বক্স ভরে আমাকে বানিয়ে পাঠিয়ে দিলেন। হ্যাঁ, এবং এত মজার, কতজন যে খেলো সত্যি। আবার আরেকবার বললাম, অনেক দোয়া ভালোবাসা আপনার জন্য। রান্নার গল্পটা করুন। রান্না তো আসলে শখের বসে আসলে আরম্ভ করেছিলাম, বিভিন্ন বড় মানে জায়গা কাজ শিখে। ছোটবেলা থেকে আমার রান্নার একটু শখও ছিল, কিন্তু যখন নাকি মানে কোনো একটা বড় জায়গা থেকে শিখে মানুষকে যখন শেখানো আরম্ভ করলাম, এটা অনেক বড় দায়িত্বের ব্যাপার। অ্যাকুরেট মাপ ঝোপ সবকিছু দিয়ে তখন অসাধারণ হয়ে গেল সবকিছু। প্রথম ব্যাচে মনে হলো যে যারা যারা শিখেছে তারা এত খুশি, আমাকে যখন দেখে যে যেখানে দেখে সালাম দেয়, আপা আমি এটা করেছি ওটা করেছি। আপনার যে বয়সে বড় ছাত্রী। হ্যাঁ, 73,000 মহিলাকে অলরেডি আমি কাজ শিখিয়েছি। খুব ভালো লাগে আমার কাছে। তখন একজন এখন কিন্তু বাংলাদেশে এবং বিদেশে অনেক জায়গায় কাজ করছে আমার স্টুডেন্ট রান্নার ছাত্রীরা, বিভিন্ন সেক্টরের ছাত্রীরা অনেক জায়গায় কাজ করছে। এখানে আমার আসলে সফলতা। কিন্তু একটা জিনিস দেখেছি যে প্রত্যেকটা নারীরই যারা যারা স্বপ্নের পিছনে ছুটছে, প্রতিটা নারীর জীবনের গল্পই কিন্তু আলাদা, একদম আলাদা। কারোর গল্পের সাথে কারো গল্পের কিন্তু মিল নেই, ধরনটা আলাদা কিন্তু বেসটা একরকম। সমস্যা কিন্তু আলাদা। গল্প বললে দেখা যায় তার জীবনের গল্প, কিন্তু আমি সবসময় বলি যে গল্প আপনার পরিবারকে অবশ্যই সময় দিতে হবে। আমি সবসময় পরিবারের কথা বলি, পরিবারেই ফিরতে হয়। পরিবারকে নেগলেক্ট করে কেউ মানে কিছু হওয়া যায় না। পরিবারকে যে কোনোদিন নেগলেক্ট করবেন না, কারণ বাচ্চারা তো আসলে দিন শেষে বাবা মাকেই চায়। এই জিনিসটা আমি সবসময় বলি। পরিবারের গল্প নিয়ে আসছি, আবার একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি খুব শীঘ্রই। আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি আরো মজার মজার গল্প আড্ডা নিয়ে। থাকুন আমাদের সাথে। সময় যত এগিয়ে যাচ্ছে, আমাদের আড্ডা যত জমে যাচ্ছে, স্বপ্নের ডানাগুলোও মেলছে। আপনারা যারা আমাদের এই আড্ডার সাথে যুক্ত আছেন, নিশ্চয়ই আপনারা নতুন করে আরও সুন্দর সুন্দর স্বপ্ন দেখছেন। অবশ্যই দেখবেন, স্বপ্ন দেখতে কিন্তু ভুলবেন না। স্বপ্ন সত্যি হয় যদি আপনি স্বপ্নটাকে ধরে রাখতে পারেন একেবারে আষ্টে পৃষ্ঠে। চলে যাচ্ছে আমাদের জুমের বন্ধুদের কাছে, অনেকেই চলে এসেছে। মিষ্টি আপা, নার্গিস আপা, তরু আপা, নাহিদা নেলি আপা, হাসিনা আপা। নাহিদা নেলি আপা তো বাঁকা হয়ে আছে, সোজা হোক তারপর কথা বলবো তার সাথে। মিষ্টি আপা কেমন আছেন? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। আপনি কি গান না কথা বলবেন, কোনটা? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর শাড়িটা। থ্যাংক ইউ। অনেক পুরনো শাড়ি। গান না কথা, কোনটা হবে আজকে আপনার? আপনি যেটা বলবেন আপু, আপনার যেটা মন চায় সেটাই আমি বলবো। আচ্ছা, গানই শোনান। আচ্ছা আপু, স্বপ্নটা নিয়ে যেহেতু টপিক, স্বপ্ন আমাদের সবার দেখে যেতে হবে আকাশ ছোঁয়া। কিছু স্বপ্ন পূরণ হবে, কিছু স্বপ্ন পূরণ হবে না, তাতে দুঃখ নেই। এবং সত্যিকারের ভালো স্বপ্নগুলো একদিন না একদিন এই জীবনে বা পরজীবনে আল্লাহ তাআলা কবুল করবে। সেই মেন্টালিটিতে নিয়ে থাকলে প্রতিটি স্বপ্নই সুন্দর এবং বাস্তবে পরিণত হবে। আর যেহেতু আপনি গান শুনতে চাইলেন, আমি 2টা লাইন বলে দিচ্ছি। ঠিক আছে। স্বপ্নে দেখি, স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি একটি নতুন ঘর। তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন। বাহিরে বকুল বলে কুহু পাপিয়া করে পূজন। বাহিরে বকুল বলে
কুহু পাপিয়া করে পূজন। তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন। বাহ, এরকম দুজন ধন্যবাদ প্রিয় আপু। হয়ে থাকুন, এরকম আরো বাড়ির স্বপ্ন দেখুন, খুব ভালো। অনেক শুভকামনা আপনার জন্য। হাসিনা আপা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, কেমন আছেন? হাসিনা আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। অভিনন্দন সবাইকে, অনেক ধন্যবাদ। শোনা যাচ্ছে আপা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আজকে স্বপ্নটা তো আসলে আমাদের জি, স্বপ্নটা তো হচ্ছে আসলে আমরা ঘুম থেকে উঠেই দেখা শুরু করি এবং রাতে শুয়ে শুয়েও দেখি কিছু স্বপ্ন। তো ওই স্বপ্নের উপর ভিত্তি করেই দেখা গেছে যে সারাদিনের কার্যক্রম চলতে থাকে। তারপরে হচ্ছে সংসার জীবন, চাকরি জীবন, লেখাপড়া সবকিছু মিলিয়ে আপু। আর আসলে স্বপ্ন তো কখনো হাতে এসে ধরা দেয় না, ওইটার পিছনে অনেক ছুটতে হয়, সত্যি কথা বলতে অনেক দৌড়াইতে হয় এবং অনেক পরিশ্রম, অনেক দৌড়ানোর পরেই হচ্ছে স্বপ্নটা লাস্টে বা শেষ মুহূর্তে সেই সাকসেসফুল হয়। যে যে শ্রমটা, যে স্বপ্নের পিছনে যতটুকু দিয়েছে আপু, তারপরে হয়তো দেখা গেছে কিছু হয়, কিছু হয় না, কিন্তু সত্যিকার অর্থে যে পরিশ্রম এবং সৎ কাজগুলোই করে যাব, ইনশাল্লাহ একদিন ওই স্বপ্ন অবশ্যই আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। একদমই একদমই, অনেক ধন্যবাদ এবং হাসিনা হয়। আপা। স্বপ্ন পূরণ হয়েছে, হবে, নিশ্চয়ই হবে, এটা অস্বীকার মনে সেই করার কোনো বিশ্বাসটা way রাখতে নাই হবে। আপু। অনেক ধন্যবাদ তো হাসিনা আপা। ওইটার পিছনে অনেক জি, ত্যাগ, জি। তিতিক্ষা, তারপরে সবকিছু মিলিয়ে আর কি আপু। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তরু আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, শুনতে পাচ্ছেন তরু আপা? হ্যাঁ আপু, ওয়ালাইকুম আসসালাম। আপনি খুব সুন্দর লাগছে আপু আজকে। হ্যাঁ আপু, ধন্যবাদ। আসলে স্বপ্নটা প্রত্যেকটা মানুষ কিন্তু সফল হওয়ার পিছনে স্বপ্ন দেখে আপু। একদম। স্বপ্ন না দেখলে কিন্তু আপু কখনো বড় হতে কেউ পারে না। কাজী যে স্বপ্নে আমরা দেখি না কেন, সেটার উপরে কিন্তু আমরা ওটার উপর বেস করে কিন্তু আমরা প্ল্যান করি এবং প্ল্যানগুলো আমরা সাজাই। কাজেই যে কোনো কাজ আমরা করি না কেন, বড় হতে চাই না কেন, আগে কিন্তু স্বপ্ন দেখতে হবে। তবে একটা কথা ঠিক যে এমন কোনো স্বপ্ন দেখা উচিত না যেটা আমরা পূরণ করতে পারবো না। অবশ্যই সেটা বাস্তবসম্মত হবে এবং পূরণের কাছাকাছি যেন হয়, এমন একদম। স্বপ্নই আমরা দেখি বা দেখা উচিত আপু। ধন্যবাদ অনেক আপু। ধন্যবাদ, খুব ভালো বলেছেন। আমি মনে হয় নাসরিন হাসান, তাই তো? নাসরিন আপা আমাকে শুনতে পাচ্ছেন? নাসরিন হাসান, নাসরিন হাসান আপনি আনমিউট করুন, শোনা যাচ্ছে না। আচ্ছা আমরা আবার আসছি আপনার কাছে। হ্যাঁ, আমি স্টুডিওতে চলে আসছি। একটু কবিতার কথা বলেছিলাম বা কোনো একটা কিছু শুনতে চাচ্ছিলাম, কি শোনাবেন? যেহেতু আমাদের আজকের বিষয়টা হচ্ছে স্বপ্ন নিয়ে, আমরা অনেক স্বপ্ন দেখা নারীদের প্রোগ্রাম, সেজন্যই বলছি অনেক স্বপ্ন দেখা মেয়ে বা নারী যারা আছেন, দেখতে দেখতেই কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা কারণে চলে যায় পৃথিবী থেকে, কোনো কষ্ট নিয়ে। কিন্তু আসলে সেই জায়গাটাতে যদি হাত ধরার কেউ থাকে, কেন চলে যায়? কারণ আমরা কোনো একটা সময় সেই হাত ধরার মানুষটা পাই না। সেটা পরিবার হোক, সমাজ হোক। একটা মেয়ের জন্য বা একটা মানুষের জন্য যদি হাত ধরার কেউ থাকে, পাশে থেকে হাত ধরার, তাহলে কিন্তু তার কোনো রকম কাউন্সিলিং এর দরকার হয় না। একদমই না, যেমন বলেন একটা হাত বাড়িয়ে দেওয়া, যেরকম বাড়িয়ে দাও, একটা খোলা জানালা, এটা হলে একটা মানুষের জীবন আর কিছুই লাগে না, কষ্টটা থাকে না। এই হাত বাড়ানোর মানুষটা হয়ে উঠতে চাই আমরা সবাই আমাদের নিজেদের জায়গায়। এই প্রোগ্রামটা যারা নেক্সাস টিভিকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা যারা এখানে আসি, আমরা সবাই কিন্তু ওই মানুষদের হাত ধরার মানুষ হতে চাই। তাদের জন্যই আজকে স্বপ্ন নিয়ে কয়েকটা অটো সাজেশন আমি আসলে বলতে চাই। আমি জানি আমার স্বপ্ন আমাকেই বাস্তবায়িত করতে হবে। স্বপ্ন বাস্তবায়নে আমি প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবো। বড় স্বপ্ন আর বড় চিন্তাই আমার চালিকা শক্তি, কিন্তু শুরু করব ছোট ছোট কাজ থেকে। প্রতিটি মুহূর্তে ছোট ছোট কাজই হবে সাফল্যের ভিত্তি। স্বপ্নের জন্য আমার রক্ত ঘাম হয়ে ঝরবে, আর সেই নোনা পানিতেই রচিত হবে
আমার সাফল্যের ভিত। এই যে স্বপ্নটা শুরু কোথা থেকে করব, চেষ্টা কিভাবে করব, বা স্বপ্নের জন্য দেখাটাও একটা সাহসের বিষয়। আমরা সবাই আসলে সেই জায়গাটা, সেই সাহসের জায়গাটাই সবার ভরসার জায়গাটা হতে চাই। একদম রিমা আপা, আপনি তো অনেকটা পথ চলে আসছেন। হ্যাঁ, এখন যা স্বপ্ন বুনেছেন, বুননটাকে আপনি আঁকড়ে আছেন যাতে বুননটা ছুটে না যায়। হ্যাঁ, সেভাবে নানাভাবে এই যে অটো সাজেশন, হ্যাঁ আমরা জানি অটো সাজেশন, অ্যাফার্মেশন, পজিটিভ, এগুলো খুব কাজে দেয়। আপনি কি এরকম কিছু চেষ্টা করেছিলেন কখনো, বা এখন সেটা করছেন, বা এরকম কোনো চর্চা বা বিশ্বাস? আমি বিশ্বাস করি, আমি কিন্তু অটো সাজেশন মেডিটেশনগুলো করি, প্রতিদিনই আমি মেডিটেশন করি, যে আমি যে জিনিসগুলো ভাবি আমি সেটা যেন বাস্তবায়ন হয়। আমি নিজেকে যখন খারাপ লাগে, আমার আগের কথা মনে পড়ে, যখন আগে আমার বিজনেসটা খুব বেশি ভালো ছিল, অনেক মানুষ কাজ করতো, সে কথাগুলো মনে পড়ে, আমি অটো সাজেশন দিই এবং নিজে তখন আমি মেডিটেশন করে আমি নিজেকে ঠিক রাখি। এখন আমি যে কাজগুলো করি, কিভাবে এই কাজগুলো দিয়ে আরও সামনে এগিয়ে যাওয়া যায়, সেগুলো আমি মেডিটেশন করে নিজেকে তৈরি করি। এটা কিন্তু আমি সবসময় করি। আগেও আমি মেডিটেশন করতাম, মেডিটেশন না করলে কিন্তু স্থির থাকা যায় না, স্থির হওয়া যায় না। করে থাকো একটু। আমাদের ওই নাসরিন আপা কানেক্টেড হয়েছেন, ওনার সাথে একটু গল্প করে, এবং আজ উনি প্রথম এসেছেন। নাসরিন আপা শুনতে পাচ্ছেন এবার? নাসরিন হাসান, আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, এবার শোনা গেল। শুভ সন্ধ্যা, আপনাকে সুস্বাগতম। আপনি নতুন এসেছেন, হ্যাঁ ভালো লাগছে। তো আজকের বিষয়টা নিয়ে বলুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ফরিদা ফারহানা আমার বৌমনি, খুব সুন্দর লেখালেখি করে। জি জি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কবি ও গীতিকার। আমি তাই, খুব সুন্দর দেখতেও, যেরকম সুন্দর মনও খুব সুন্দর। বৌমনি আমার চোখের মনি। কথা বলেন তার সাথে। বৌমনি একটু আপনারাই কথা বলুন। আমি না, আমার বৌমনিকে আমার ধন্যবাদ দিচ্ছি। আমার বৌমনি ভীষণ ভালো। ও যদি না চাইতো তাহলে আমি এই লাইভে আসতে পারতাম না। না, আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে সবসময় সাহায্য করেন। আমি ভীষণ, হ্যাঁ, অন্তর থেকে দোয়া করি। মানে লেখালেখি, গান, কবিতা, দেশে বাংলাদেশে কেন, গোটা বিশ্বে আমি চাই গান বা কবিতায় ছড়ে পড়ুক। আমার এটা আনন্দ, গর্ব। আপনার বৌমনি তো কেঁদে দিয়েছে আনন্দে। ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগলো আসলে। এটা আপনার খুশি দেখে, হাসি দেখে বুঝতে পারছি যে আপনি কতটা তাকে ভালোবাসেন। একটু আগেও বলছিল মামুনি মামুনি। ভীষণ ভীষণ সুন্দর দেখতে, যতটা সুন্দর মনটা বিশাল, একেবারে আকাশের মতো উদার মনের মানুষ। অনেক 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 ধন্যবাদ, অনেক দোয়া, অনেক ভালোবাসা আপনার জন্য। ভালো লাগলো, ভালো থাকবেন। আপনার সাথে একটু পরেই কথা বলবো। আপনার চোখের পানিটা একটু শুকাক, জানি একটা ইমোশনাল একটা জায়গা। হ্যাঁ, আচ্ছা, মিষ্টি আপার ফ্রেম তো সোজা। মিষ্টি আপা আপনার ফ্রেমটা কিন্তু সোজা নেই, আপনার ফ্রেমটা সোজা করেন, সোজা করে কথা বলেন। ফ্রেমটা ফারহানা মিষ্টি আপা। হ্যাঁ, এখন হয়েছে। কেমন আছেন? আচ্ছা, ঠিক আছে, বলুন। ঠিক আছে আপু, বলেন। আপনি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আজকের বিষয়টা নিয়ে বলুন। অনেক অনেক সুন্দর লাগছে মেমি আপু আপনাকে, ছোটবেলা থেকে দেখে দেখে বড় হওয়া আপনার কিছু কথা, কবিতা আমি কিন্তু খুব এখনো। আর আজকে যেহেতু আমাদের টপিক স্বপ্ন নিয়ে, তো আমি একটু স্বপ্নের কথাই শেয়ার করবো। আসলে হয়তো আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজেও হয়তো সৌভাগ্যবতী। আজকে আমি একটি আয়োজন করেছিলাম, সেটি হলো নবস্বপ্ন। আমার একটি পাঠাগার আছে অলরেডি, সম্ভবত সবাই জানেন আমার নেক্সাসের। তো আমি নবস্বপ্নে অগ্রজের স্পর্শ নামে একটি বয়স্কদের নিয়ে কাজ করা, সেটি আজকে অগ্রযাত্রা আমি প্রথম উদ্বোধন করেছি। এর আগেও কাজ করেছিলাম, কিন্তু আজ আমি এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছি। তো আমার জন্য দোয়া করবেন, আমার এই স্বপ্ন যেন সত্যি হয়, এটুকুই বলবো আপু।
অনেক অনেক দোয়া, অনেক অনেক অভিনন্দন। অবশ্যই স্বপ্ন সত্যি হবে, সেটার আর অপেক্ষা নেই, সত্যি হবে। ভালো থাকুন। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আমাদের সাথে আড্ডা হবে। ছোট্ট একটা বিরতি যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। থাকুন আমাদের সাথে। আড্ডার একেবারে শেষের দিকে চলে এসেছি। কত কিছু শিখে ফেললাম এতটুকু সময়ের মধ্যে। জীবনটা আসলে খুব বেশি বড় না, একটাই জীবন। তো এক জীবনের স্বপ্ন অনেক থাকবে, সব স্বপ্ন হয়তো পূরণ হবে না, সেজন্য স্বপ্নকেও প্রায়োরিটি দিতে হবে। কোন স্বপ্নটাতে আসলে আমাকে পৌঁছাতে হবে, জীবনেরও একটা স্বপ্নের প্রায়োরিটি লিস্ট করতে হবে। নইলে দেখা যাবে যে হজবরলা হয়ে যাচ্ছে, যে অনেক স্বপ্ন দেখে ফেললাম, অনেক কিছু হতে চাই, সেটাও কিন্তু আবার ঠিকও না, হয়ও না। তো যাচ্ছি আবার সেই স্বপ্নের পেছনে দৌড়ানোর আড্ডায়। তো আমাদের এখনও জুমে একজন চলে এসছেন, আমাদের বন্ধু নার্গিস আপা। নার্গিস আপা শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। নার্গিস আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, শুভ সন্ধ্যা। হ্যাঁ বলুন, স্বপ্নের পেছনে কতটা দৌড়েছেন? আর কি দৌড়াতে হবে না নাকি এখানে শেষ? না না, স্বপ্ন তো কত হয় বলেন, এটা তো আশা আমাদেরকে বাঁচিয়ে রাখে। সবসময় আশাটা করি বলে, স্বপ্ন দেখি বলেই এগোতে পারছি, চলতে পারছি, নতুন নতুন বন্ধুত্ব সৃষ্টি হচ্ছে, সবার সাথে মিশতে পারতেছি। এই আশায় পেয়েছি, স্বপ্ন দেখছি। সবার জন্য শুভকামনা। জুলফিকার আপু সেটা আমার 100 টাকা পরিচয় হয়েছিল উনি এখানে আসছেন, ওনাকে দেখে খুব ভালো লাগতেছে যে আমার পরিচিতের মধ্যে উনি আসছেন এখানে। ধন্যবাদ। আবার আমাদের এখানে ফরিদা আপুর উনি বেশ ভালো লাগতেছে। অনেক 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 ধন্যবাদ নার্গিস আপা, অনেক ধন্যবাদ। আরও গল্প হবে, আড্ডা হবে, কথা হবে। আপনি হাসতে থাকুন, আপনার হাসি দেখতে খুব ভালো লাগে। আচ্ছা বকুল, এই যে আমরা মাঝে মাঝে বলি এই দিবা স্বপ্ন দেখো না, মানে ওটাকে নেগেটিভলি বলি যে মানে এমন কোনো স্বপ্ন দেখো না, এগুলো দিবা স্বপ্ন। তো দিবা স্বপ্ন দেখেছেন কখনো? আমার মনে হয় যে দিবা স্বপ্ন মানুষ দেখে না তা না, দেখে মনে হয় অতিরিক্ত স্বপ্ন দেখে ফেললে দিবা স্বপ্ন চলে আসতে পারে। তবে আমার মনে হয় আমি খুব ছোটবেলা থেকে আমার স্বপ্নটা আমি স্থির করতে পেরেছি যে আমি এই লক্ষ্যে পৌঁছাতে চাই, আমি এখানে যেতে চাই। তো আমার শুরুটা একদম সেই মধুপুর থেকে, লালমাটির মধুপুর থেকে শুরু হয়েছে। সেক্ষেত্রে আমার ফ্যামিলির সাপোর্ট এবং আমার খুবই চেষ্টা, আমার স্বপ্নের কাছে আমি পৌঁছাতে চাই। এখন আমি এগিয়ে যাচ্ছি, স্বপ্ন পূরণ হয়ে গেছে এমন নয়। তো আমার জীবনযাপন এবং আমার লেখালেখি নিয়ে আমি খুব খুশি, এবং আমার পরিবারকে নিয়ে আমি খুশি। আমি লেখালেখি নিয়ে পড়ালেখা করছি, আমি কিন্তু গভর্নমেন্ট জব করছি, পাশাপাশি লেখালেখি। এখন আপনি, আপনার নাম আমি একটু ভুল বলেছি, বকুল আসলে উনি, আপনি ফরিদা। তো এখন আপনি ছোট্ট করে একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দেন যে এই যে স্বপ্নটা নির্দিষ্ট হতে হয় এবং কিভাবে পৌঁছাতে হয়, একটু ছোট করে তাদেরকে একটু কোনো সাজেশন আপনি যদি দেওয়ার থাকে অল্পের মধ্যে। স্বপ্ন আসলে স্বপ্ন ওই তো স্বপ্নকে শুরু, মানে আমি কি করতে চাই এটাকে লক্ষ্য ঠিক করতে হবে, তারপর লক্ষ্যের পেছনে ছুটতে হবে। আগে সবার ইচ্ছা থাকতে হবে, সেখানে যাওয়ার মতো মন মানসিকতা রাখতে হবে। তা আমার মনে হয় যে যদি কেউ মনে মনে প্ল্যান করে আমি এখানে যেতে চাই, তাহলে সম্ভব। একদম, অনেক ধন্যবাদ। রিমা আপা, আপনি একটু গুনগুন করে গানও গান, আমি জানি 2-4 লাইন গান গেয়ে আপনি একটু সাজেশন দিতে পারেন, অথবা কিছু বলে গানটা গাইতে পারেন, আপনার যা মন চায়। না, আর স্বপ্ন আসলে স্বপ্নের কথা বলতে যে আমার জীবনে আমি যতটুকু স্বপ্ন দেখার আমি মনে করি যে আমি কৃতকার্য হয়েছি। সবটুকু না, যতটুকু আমার দরকার আমার মানুষের জন্য অতটুকু আমি পেয়েছি, করতে পেরেছি। অনেক মানুষ, স্বপ্ন তো সব একার জন্য না, স্বপ্ন কিন্তু চারদিকে সবার জন্য। সে আমি স্কুল টিচারই রয়ে গিয়েছি, কিন্তু আমার স্টুডেন্টরা যারা আছে, যারা দেশ বিদেশে আছে, অনেক ভালো করছে। এখানে আমার সার্থকতা, স্বপ্নের সার্থকতা। তো আমি নিজেকে মানে যেভাবে আমি তৈরি করতে চেয়েছি সেভাবে আমি সব পড়াশোনা কমপ্লিট করেছি। আমার বাচ্চারা বড় হয়ে গিয়েছে আল্লাহর রহমতে। এখন আমার আর কোনো মানে স্বপ্ন আছে, আমি আবার নতুন করে ডানা মেলে কাজে ব্যস্ত, ঘুরে বেড়ানো, কাজের কাজে ব্যস্ততা আমার সবসময় প্রিয়। আমি সবসময় এইটাই বলি যে আল্লাহ, আমি যতদিন
বেঁচে থাকবো, যেন হাসতে হাসতে কাজ করতে করতে যেন জীবনে শেষ মুহূর্ত পর্যন্ত জাপানিজরা তো বলে যে রিটায়ারমেন্টে যেতে নেই, বেঁচে থাকা পর্যন্ত। ভালো, এটাই আমার ভালো, মানে আমার মনের আশা সব সময়। আমি সবাইকে পূরণ হবে। আমি এটুকু বলবো যে সমস্যা থাকবেই, কিন্তু সমস্যাকে যদি সমস্যা মনে করে ধরে রাখে তাহলে কিন্তু চলবে না। সমস্যাকে প্রাধান্য দেওয়া যাবে না, নতুন করে আবার চিন্তা করে আবার নতুন করে শুরু করতে হবে। ছোট করে শুরু করুন, কিন্তু অনেক সুন্দর করে শেষ করুন। পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম যদি করবেন তাহলে নিশ্চয়ই অবশ্যই আপনি কৃতকার্য হতে পারবেন। এখন 2 লাইন গান যে বলছিলেন। আসলে তেমন তো শখের বসে গাই। এটা আড্ডা আমাদের, এখানে কোনো কম্পিটিশন না। আপনি ভালো গাইলেও আপনাকে পুরস্কার দেওয়া হবে না, খারাপ গাইলেও আপনাকে তিরস্কার করা হবে না। বধূ কো আলো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কো আলো লাগলো চোখে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বধূর আলো চোখে লেগে থাক, বধূরা জয়ী হোক। হ্যাঁ বকুল, আসলে আমার নিজের আপন বোনের নাম বকুল, এখন এই মুহূর্তে আমি সবাইকে বকুল বলছি। ঠিক আছে, আপনি একটু কবিতা শোনাতে চেয়েছিলেন। কবিতা শোনানোর আগে একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে ছোট্ট করে। জীবন সবার কাছে একরকম হবে না, জীবন এক একজনের স্ট্রাগলটা এক এক রকম হবে। হয়তো সবাই আমরা স্ট্রাগলটা বলবো না, বলতে চাইবো না, কিন্তু জীবনটা আসলে সহজ হয়ে যায়। কোন এক দার্শনিক বলেছেন, জীবনের বেঁচে থাকার কারণ যদি একটা কারণও থাকে, যে মানুষের বেঁচে থাকার একটা কারণ আছে, তার জন্য জীবন সহজ। তো আমরা যদি এটাও মানি, তাহলে কিন্তু জীবন আমাদের সবার কাছে সহজ হয়ে যাবে আমাদের মতো করে। আর সবার হয়তো বা, আমি একজন খুব সফল একজন নারী উদ্যোক্তার আন্ডারে আমি কাজ করছি, ভিনাস হোসেন ম্যাম, র্যাঙ্কস গ্রুপস এর একজন ডিএমডি। আমার মতো হয়তো বা যারা ওনার ওরকম হয়তো বা কাউকে পাচ্ছেন না কাজ করার জন্য, ওই প্ল্যাটফর্মরা পাচ্ছেন না, তাই বলে কি জীবন থেমে যাবে? কখনোই থামবে না। আমাদেরকে জীবনটাকে এগিয়ে নিতে হবে, এবং যেখানেই বাধা পাবো সেখানেই আরো বেশিতে এগিয়ে যেতে হবে। তো হ্যাঁ, আমি একটা কবিতা পড়ব, কয়েকটা লাইন, যেহেতু আমাদের স্বপ্ন নিয়েই। আমার সে গল্পটা এখনো শেষ হয়নি, শোনো। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেই দিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, আর পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগজম্প, ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো একঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, উঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেছিল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। গল্প শেষ না হোক, গল্প শেষ হলে তো আর স্বপ্ন থাকলো না। সবাইকে অনেক 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 ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো। আসলে আমরা সবসময় সমৃদ্ধ হই, শেখার কিন্তু শেষ নেই, শেখার একেবারেই শেষ নেই। এই মুহূর্তে আমরা সবাই সবার কাছ থেকে অনেক কিছু পেলাম, অনেক কিছু শিখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি, আজকে সবাই সময় করে আমাদের এই নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডা এসেছেন। অনেক অনেক শুভকামনা। জুমে যে বন্ধুরা আছেন তাদেরকে শুভকামনা। আপনারা যারা আমাদের শুনছেন দেখছেন টেলিভিশন সেটে, তাদের জন্য একটা ছোট্ট রবীন্দ্রনাথের কয়েকটা লাইন কবিতা, যেটা আমাকে সবসময় অনুপ্রাণিত করে, সেটা বলেই বিদায় নিচ্ছি। রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়।
রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আসলেই কঠিনকেই ভালোবাসতে হয়, কঠিনকে ভালোবেসে জয়ী হওয়াটাই হচ্ছে টিকে থাকা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে, আড্ডা হবে, গল্প হবে লেডিস ক্লাবের এই নারীদের আড্ডায়। অনেক অনেক শুভকামনা।